সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা স্থিতিস্থাপকতা তথা ইলাস্টিসিটি এই টার্মটি নিয়ে কথা বলা শুরু করব। আমি তোমাদেরকে বলেছিলাম যত কঠিন পদার্থ রয়েছে সকল কঠিন পদার্থের মধ্যে একটি সাধারণ ধর্ম রয়েছে, এই ধর্মটিকে বলা হয় ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তাহলে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কাকে বলা হবে? যে কোনো কঠিন বস্তুর উপরে যদি আমরা বাহিরে থেকে বল প্রয়োগ করে যদি ওই বস্তুটির আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন করার পরে বাইরে থেকে প্রযুক্ত বলকে যদি তুলে নেওয়া হয়, তাহলে ওই বস্তু একাই একাই তার পূর্বের অবস্থা ফিরে পায়। এই যে কঠিন বস্তুগুলোর এই যে নেচার, এই যে সাধারণ ধর্ম, একে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলি। আমার হাতে একটি স্প্রিং রয়েছে, এই স্প্রিংটি কিন্তু স্থিতিস্থাপক বস্তু। যেমন এই স্প্রিং এর এই মুহূর্তে দৈর্ঘ্য আছে এতটুকু। আমি এই স্প্রিং এর এই মুক্ত প্রান্তে বাহিরে থেকে বল প্রয়োগ করব। দেখো তো, আমি যদি বল প্রয়োগ করি তাহলে এই স্প্রিংটার আকার বা আকৃতির পরিবর্তন হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য বেড়ে গেছে। এবার এই প্রযুক্ত বল, আমি যে বল প্রয়োগ করেছিলাম এই বলটাকে আমি তুলে নেব, তাহলে এই স্প্রিংটার কি অবস্থা হবে? দেখো, আমি তুলে নিচ্ছি, আমার প্রযুক্ত বলকে আমি ছেড়ে দিলাম। দেখো, বস্তুটা, স্প্রিংটা একাই একাই নিজে থেকেই তার পূর্বের অবস্থায় ফিরে গেছে। একটি রাবারকে যদি আমরা বাহিরে থেকে বল প্রয়োগ করলে ওই রাবারের দৈর্ঘ্য প্রসারিত হয়। তারপরে যদি আমরা প্রযুক্ত বলকে তুলে নেই, আমরা দেখি রাবারটি একাই একাই তার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্মের কারণেই রাবারটি তার পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে রাবার একটি স্থিতিস্থাপক পদার্থ। একটি বাঁশের কঞ্চির উপরে বাইরে থেকে যদি তুমি বল প্রয়োগ করো, দেখবা বাঁশের কঞ্চিটা বেঁকে যায়, ছেড়ে দিলে আবার একাই একাই তার আগের অবস্থা ফিরে পায়। কিংবা ধরো, তোমার কাছে একটি ইস্পাতের রড রয়েছে, এটাকে তুমি যদি বল প্রয়োগ করো দেখবা বেঁকে যায়, ছেড়ে দিলে, বল তুলে নিলে ওই ইস্পাতের রডটি আবার পূর্বের অবস্থা ফিরে পায়। স্থিতিস্থাপকতা ধর্মের কারণেই এই ঘটনাগুলো ঘটে। আমার হাতে একটি কাঠ রয়েছে, আমি এর উপরে যদি বাইরে থেকে বল প্রয়োগ করি, তোমরা দেখো বল প্রয়োগ করেছি, এটা কিন্তু বেঁকে গেছে একটু। এবার আমার প্রযুক্ত বলকে যদি আমি তুলে নেই, তাহলে এটা একাই একাই তার আগের অবস্থায় ফিরে যাবে। এটি একটি দৃঢ় অবস্থান। এইখান থেকে আমরা কোনো একটি তারকে ঝুলিয়ে দিয়েছি। এবার এই তারের মুক্ত প্রান্তে যদি আমরা বল প্রয়োগ করি, ধরে নেই আমরা এফ বল প্রয়োগ করেছি, আমরা বলও প্রয়োগ করতে পারি, আমরা এই তারের মাথায় আমরা ভরও ঝুলিয়ে দিতে পারি, ভার ঝুলিয়ে দিতে পারি। তাহলে বস্তুর ভরটাই ওজন আকারে কাজ করবে, অর্থাৎ ওজনটাই এই রকম টান বল আকারে ক্রিয়া করবে। তাহলে আমরা বল প্রযুক্ত করব, আমরা ওজনও অ্যাপ্লাই করতে পারি। ফলে কি হবে? এই তারটা কিন্তু প্রসারিত হবে। তারপরে যদি আমরা তাহলে বল প্রয়োগ করে আমরা এইখানে নিয়ে এসেছি, বলতো এই প্রযুক্ত বলের কারণে তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এবার প্রযুক্ত বলকে যদি আমরা তুলে নেই, তাহলে বস্তুটা, এই তারটা আবার তার আগের অবস্থায় ফিরে যাবে। এই স্থিতিস্থাপকতা ধর্ম কেন তৈরি হয় পদার্থের ভেতরে? ধরে নেই এখনো কোনো বল প্রয়োগ করি নাই, অর্থাৎ তারটি এই অবস্থায় রয়েছে, সাম্য অবস্থায় রয়েছে। এই তারের ভেতরে অসংখ্য অণু রয়েছে এবং এই অণুগুলো পরস্পরের মধ্যে এমন একটি দূরত্ব সৃষ্টি করে রাখবে যে দূরত্বে থাকলে এই অণুগুলো পরস্পরকে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে 0। যে দূরত্বে থাকবে, যে দূরত্বে থাকলে এরা সবচেয়ে স্টেবল হয়, এই দূরত্বকে আমরা বলেছিলাম সুস্থিতি দূরত্ব বা R0। এবারে আমরা এই অণুগুলোর সুখের দিন, স্বস্তির দিন আমরা নষ্ট করব। কিভাবে নষ্ট করতে পারি? এই তারের মুক্ত প্রান্তে ধরো আমরা বাহিরে থেকে বল প্রয়োগ করেছি, ফলে এই তারটা প্রসারিত হবে। বলতো, এই তারটা প্রসারিত হলে এই অণু দুটো পরস্পর থেকে দূরে সরে যাবে।
ওকে, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কারণে এরা দূরে সরে যাবে। তখন এই অণু দুটো বলবে, না না, আমরা তো এত দূরে থাকলে তো আমরা স্বস্তি পাই না, আমরা তো এই রকম দূরত্বে থাকতে চাই। ফলে এই অণু দুটো পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করবে, এই অণু দুটো। অর্থাৎ এই অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। সেই আকর্ষণ বল কি করবে? তার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে যেতে চাইবে। কিন্তু বলো তো, যেতে কি পারবে? না, আমি তো বল প্রয়োগ করে এখনো ধরে রেখেছি। তাহলে আমার যখনই এই প্রযুক্ত বলকে আমি তুলে নেব, তখন এই অণুগুলো বলবে, দেখেছো, যার কারণে আমাদের সুখের সময় অর্থাৎ আমাদের স্বস্তি নষ্ট হয়েছিল, সে নাই, সে উঠে গেছে। ফলে এই অণুগুলো এই আকর্ষণ বলের কারণে লাফ দিয়ে তার আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। ফলে এই অণুগুলো পূর্বের অবস্থায় ফিরে আসা মানে কি? এই বস্তুটা তার আগের শেপে ফিরে যাবে। আবার ঘটনাটা অন্য রকমও হতে পারে। যদি আমি এই দিকে বল প্রয়োগ করি, অর্থাৎ সংকুচিত করি, প্রসারিত না করে এই দিকে বল প্রয়োগ করেছি, বলতো এই তার বা এই রাবারটির দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। ফলে এই অণু দুটো পরস্পরের কাছাকাছি চলে আসবে, সব অণুগুলোই পরস্পরের কাছাকাছি চলে আসবে। তো কাছাকাছি আসলেও তো তারা স্বস্তিতে থাকবে না, তারা এই রকম দূরত্বে থাকলে স্বস্তিতে থাকে। ফলে তারা এবার বিকর্ষণ করবে, আগের অবস্থায় যেতে চাইবে। তাহলে সবগুলো অণু বিকর্ষণ করে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবে, কিন্তু যেতে পারবে না। আমি যে বল প্রয়োগ করে ধরে রেখেছি, যখনই আমার প্রযুক্ত বল আমি তুলে নেব, তখন অণুগুলো বিকর্ষণ করে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। পূর্বের অবস্থায় ফিরে যাওয়া মানে পূর্বের অবস্থা ফিরে পাবে। তাহলে তোমরা আমাকে বলো তো, কোনো কঠিন পদার্থের ভেতরে স্থিতিস্থাপকতা ধর্ম কেন সৃষ্টি হয়? কারণ ওই কঠিন বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে তার আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন ঘটালে ওই পদার্থের ভেতরে যে তার গঠনকারী অণুগুলো রয়েছে, সেই অণুগুলোর দূরত্ব কিন্তু সুস্থিতি দূরত্ব থেকে বেড়ে যায় বা কমে যায়। আর বাড়া বা কমার কারণে ওই অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হয়। আর আমার প্রযুক্ত বল তুলে নিলে ওই অণুগুলোর মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বলের কারণে অণুগুলো তার পূর্বের অবস্থায় অর্থাৎ সুস্থিতি দূরত্বে ফিরে যায়। ফলে ওই বস্তুটাও তার পূর্বের অবস্থা ফিরে পায়। আমরা ছোট ছোট করে স্থিতিস্থাপকতা সম্পর্কিত কয়েকটি টার্ম নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি? অর্থাৎ স্থিতিস্থাপকতা ধর্মটা পরিপূর্ণভাবে থাকবে। অর্থাৎ কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে ওই বস্তুর আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন ঘটিয়ে প্রযুক্ত বলকে তুলে নেওয়া হলে ওই বস্তু যদি পুরোপুরি সম্পূর্ণভাবে তার ঠিক পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে ওই বস্তুগুলোকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তারপরে তোমরা দেখো, আমাদের রয়েছে পূর্ণ দৃঢ় বস্তু। দৃঢ় মানে কঠিন, পূর্ণ মানে সম্পূর্ণভাবে। তাহলে পূর্ণ দৃঢ় বস্তু কি? কোনো কঠিন বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে ওই বস্তুর যদি বিন্দু মাত্র কোনো বিকৃতি বা কোনো বিকৃত অবস্থা কিংবা দৈর্ঘ্যের কিংবা আকার আয়তনের যদি পরিবর্তন ঘটানো সম্ভব না হয়, তাহলে ওই বস্তুটাকে আমরা বলবো পূর্ণ দৃঢ় বস্তু। সত্যিকার অর্থে আমাদের এই ইউনিভার্সের মধ্যে এই পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া সম্ভব নয়। এরপরে আমরা যে টার্মটি নিয়ে আলোচনা করব, এটাকে বলা হয় নমনীয় বা পূর্ণ প্লাস্টিক বস্তু। নমনীয় মানে হচ্ছে নরম। অর্থাৎ কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে যদি ওই বস্তুর আকার, আকৃতি কিংবা আয়তনের পরিবর্তন ঘটিয়ে যদি প্রযুক্ত বলকে তুলে নেই, তাহলে ওই বস্তুটা পূর্বের অবস্থায় একটুও ফিরে আসবে না। তার যে বিকৃত অবস্থা ছিল সেটি পুরোপুরি বজায় রাখবে। ওই বস্তুগুলোকে আমরা বলবো নমনীয় বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু। এরপরে আমরা যে টার্মটি নিয়ে কথা বলবো, এটিকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি বা ইংরেজিতে বলা হয় ইলাস্টিক ফ্যাটিগ।
স্থিতিস্থাপকতা আমরা বুঝেছি, আর ক্লান্তি মানে কি? অলসতা চলে আসবে, তার মধ্যে একটা শিথিলতা চলে আসবে। অর্থাৎ কোনো বস্তুর উপরে যদি আমরা বাহিরে থেকে বল প্রয়োগ করে তার আকার, আকৃতি বা আয়তনের পরিবর্তন ঘটাই, তারপরে প্রযুক্ত বলকে যদি তুলে নেই, বস্তু স্থিতিস্থাপকতা ধর্মের কারণে তার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই ঘটনা যদি বারংবার ঘটানো হয়, তাহলে আমরা পরবর্তীতে দেখব ওই বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে তার আকার আকৃতির পরিবর্তন ঘটিয়ে প্রযুক্ত বলকে যদি তুলে দেই, তাহলে ওই বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসতে পূর্বের চাইতে একটু বেশি সময় নেয়। মানে স্থিতিস্থাপকতা ধর্ম আছে, কিন্তু স্থিতিস্থাপকতা ধর্মের মধ্যে একটু শিথিলতা চলে এসেছে, অলসতা চলে এসেছে, একটা ক্লান্তি চলে এসেছে। এই যে ঘটনাটি, এই যে টার্মটি, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিগ। স্থিতিস্থাপক ক্লান্তি ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও আমার হাতে এই একটি স্থিতিস্থাপক পদার্থ অর্থাৎ রাবারের কলম রয়েছে, আমি এটার উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করব শুরুতেই। দেখো তো, আমি যদি বল প্রয়োগ করি, এই বস্তুটার বিকৃত অবস্থা সৃষ্টি হয়েছে, বলটা যদি তুলে নেই, বস্তুটা চট করে খুব দ্রুত তার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তার মানে স্থিতিস্থাপকতা ধর্মটা খুব স্ট্রং, স্থিতিস্থাপকতা ধর্মটি খুব ভালো। এই ঘটনা আমরা বারবার ঘটাবো। দেখো, বল প্রয়োগ করলাম, ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে এসেছে। খেয়াল করো, খেয়াল করো। এবার কয়েকবার ঘটনাটা ঘটাইছি, এবারে বলো তো আমরা বল প্রয়োগ করব, এবার যদি করি, দেখো আগের অবস্থায় পুরোপুরি ফিরে আসতে একটু আগের চাইতে তুলনামূলক বেশি সময় লাগবে। তার মানে স্থিতিস্থাপকতা ধর্ম বজায় আছে, স্থিতিস্থাপকতা ধর্ম এর ভেতরে রয়েছে, কিন্তু তার মধ্যে একটু অলসতা বা ক্লান্তি বা শিথিলতা চলে এসেছে, পূর্বের অবস্থায় চট করে ফিরে আসছে না। এই যে ক্লান্তিটা, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে টার্মটি নিয়ে কথা বলবো, এটি খুব একটি ইম্পর্টেন্ট টার্ম। এটিকে বলা হয় স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। সীমা, সীমা বলতে আমরা বুঝি একটা লিমিট থাকবে, একটা সর্বোচ্চ মান থাকবে, যার পরে আর যাওয়া যাবে না। তো স্থিতিস্থাপক সীমা কি? কোনো বস্তুর উপরে সর্বোচ্চ যে মানের বল প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক থাকে। আমি আবার রিপিট করছি, কোনো কঠিন বস্তুর উপরে বাহিরে থেকে সর্বোচ্চ যে মানের বল প্রয়োগ করলে ওই বস্তুর স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক থাকে। তার চাইতে যদি বেশি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে যাবে, মানে বস্তুটা আর পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। এই যে বলের সর্বোচ্চ মানটা, যে মান পর্যন্ত স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক থাকে, ওই বলের মানটিকে বলা হয় স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। ধরে নাও এই স্প্রিংটা রয়েছে, এই স্প্রিংটার উপরে আমি শুরুতেই ধরো আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি, করে আমি ছেড়ে দিয়েছি। বলতো বস্তুটা পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে এসেছে, স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক আছে, তাহলে 5 নিউটন পর্যন্ত স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক আছে। এবারে আমরা 10 নিউটন বল প্রয়োগ করব, 10 নিউটন বল প্রয়োগ করব। এবার ছেড়ে দাও, আবার পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে এসেছে, স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক আছে, তাহলে 10 নিউটন পর্যন্ত ঠিক আছে। এরপরে ধরো আমরা 20 নিউটন বল প্রয়োগ করব, এই যে 20 নিউটন বল প্রয়োগ করেছি। ওকে, এবার বলো তো যদি ছেড়ে দেই, আবার পুরোপুরি পূর্বের অবস্থায় ফিরে এসেছে, তার মানে 20 নিউটন বল পর্যন্ত স্থিতিস্থাপকতা ধর্ম ঠিক আছে। এবারে যদি আমরা 21 নিউটন বল প্রয়োগ করি, দেখো অনেক বেশি বল প্রয়োগ করেছি, 20-এর উপরে 21। এবার যদি ছেড়ে দেই, ধরে নাও স্প্রিংটা এই রকম হয়ে লম্বা হয়ে আছে, এইরকম, আগের অবস্থায় ফিরে যায়নি, এই রকম হয়ে আছে, ধরে নেই। তাহলে বলো তো এই 20-এর উপরে বল প্রয়োগ করলে এই স্প্রিং এর স্থিতিস্থাপকতা ধর্ম নষ্ট হয়ে যায়, কিন্তু 20 পর্যন্ত ঠিক থাকে। তাহলে বলো এই স্প্রিং এর স্থিতিস্থাপক সীমা কত? 20 নিউটন। এই স্থিতিস্থাপক সীমা এটা কিসের সীমা? এটা কিন্তু বলের সীমা। অনেকেই মনে করে এটা দূরত্বের সীমা, না, এটা বলের সীমা। তাহলে যদি প্রশ্ন করা হয় স্থিতিস্থাপক সীমার একক কি, একক কিন্তু হবে নিউটন। যেহেতু বলের একক নিউটন, স্থিতিস্থাপক সীমারও একক হবে
নিউটন। শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও এই তারটার বা এই রাবারটির মুক্ত প্রান্তে আমি শুরুতেই ধরে নেই 5 নিউটন বল প্রয়োগ করেছি। বলতো 5 নিউটন বলে যদি এই দিকে টানো, তাহলে এই অণুগুলোর দূরে সরে যাওয়ার কারণে তারা আকর্ষণ বল সৃষ্টি করবে। সেই আকর্ষণ বলের কারণে এই অণুগুলো তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবে, অর্থাৎ বস্তুটা তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইবে। তাহলে এই যে 5 নিউটন, এটাকে আমরা বলবো প্রযুক্ত বল। আর এই যে অণুগুলোর ডিসপ্লেসমেন্টের কারণে যে বাধাদানকারী বলটা ক্রিয়া করেছে ওই বস্তুর ভেতরে সৃষ্টি হয়েছে, যেটা এই বস্তুটাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেটা আমার প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে, এই বলটিকে বলা হয় স্থিতিস্থাপক বল, বা এটিকে বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল মানে যেটা প্রত্যাবর্তন করে আগের অবস্থায় নিয়ে যেতে চায়। তাহলে এই বলটিকে বলা হয় স্থিতিস্থাপক বল বা প্রত্যয়নী বল, বা এটাকে বলা হয় রিস্টোরিং ফোর্স। ধরো এর স্থিতিস্থাপক সীমা হচ্ছে 20 নিউটন। ওকে, 20 নিউটন মানে 20 নিউটনের চাইতে বেশি বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতা ধর্মটি নষ্ট হবে। তাহলে আমি যদি 5 নিউটন বল প্রয়োগ করি, এটা তো স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওকে, তাহলে বলো তো প্রযুক্ত বল যদি 5 হয়, তাহলে এই স্থিতিস্থাপক বল যেটা বাধা দেবে এরও মান হবে 5। কেন? কারণ তুমি অল্প বল প্রয়োগ করেছো, অণুগুলো অল্প দূরত্বে সরে যাবে, অল্প বলে আকর্ষণ করবে। তাহলে মনে রাখবা স্থিতিস্থাপক সীমার মধ্যে এই প্রযুক্ত বল এবং এই বাধাদানকারী বল মানে প্রত্যয়নী বল, এগুলো কিন্তু পরস্পর সমান। তুমি যদি 15 নিউটন বল প্রয়োগ করো, তাহলে এইটাও কিন্তু 15 নিউটন বলে বাধা দেবে। তাহলে তোমরা আমাকে বলো তো, সবাই তো মোটামুটি স্থিতিস্থাপক পদার্থ, যত কঠিন পদার্থ আছে, কারো বেশি কারো কম স্থিতিস্থাপকতা ধর্মটি। তাহলে কাদের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি? অর্থাৎ কে ভালো স্থিতিস্থাপক, কে খারাপ স্থিতিস্থাপক, এটা কি দেখে বুঝবো? এটা বুঝবো আমরা এই প্রত্যয়নী বল তথা স্থিতিস্থাপক বল দেখে। যদি এই স্থিতিস্থাপক বলের মান যদি কম হয়, তাহলে স্থিতিস্থাপকতা ধর্ম কম, কারণ সেটা কম বলে তার আগের অবস্থায় আসতে চাইবে। আর যার এই বলের মান বেশি, বাধাদানকারী বল বেশি, বলতো সেটা চট করে আগের অবস্থায় ফিরে আসবে, তাহলে সেটা ভালো স্থিতিস্থাপক। যেহেতু এই প্রত্যয়নী বল এই প্রযুক্ত বলের সমান, তাহলে আমরা এভাবেও বলতে পারি না কোনো বস্তুর উপরে বাহিরে থেকে বল প্রয়োগ করে তার আকার আকৃতির বা দৈর্ঘ্যের বা আয়তনের পরিবর্তন ঘটাতে যত বেশি বল প্রয়োগ করতে হবে, যার বেশি বল প্রয়োগ করতে হবে, তার তো এই বাধাদানকারী বলটাও বেশি হবে, তাহলে সেই বস্তুটা ভালো স্থিতিস্থাপক। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, ধরো এটি রাবার এবং এটি ইস্পাত, দুটোই কঠিন পদার্থ, তাহলে রাবারের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি না ইস্পাতের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি? অনেকেই তোমরা বলবা স্যার রাবারের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি। একটু ইমাজিন করো, রাবারের না ইস্পাতের স্থিতিস্থাপকতা ধর্ম বেশি। কেন? আচ্ছা ধরে নাও এই রাবারটাকে আমি টেনে ধরো 2 সেন্টিমিটার লম্বা করব, বলো তো 15 নিউটন যদি বল প্রয়োগ করতে হয়, এই ইস্পাতটাকে টেনে যদি আমি 2 সেন্টিমিটার লম্বা করতে চাই, অবশ্যই এই 15 নিউটনের চাইতে বেশি বল প্রয়োগ করতে হবে। আচ্ছা ধরে নেই 18 নিউটন বল প্রয়োগ করতে হবে, ধরে নেই। তাহলে বলো এখানে কম বল প্রয়োগ করতে হয়েছে, এখানে বেশি বল প্রয়োগ করতে হয়েছে, তাহলে এর বাধাদানকারী বলটা হবে বেশি এর তুলনায়। তাহলে যার বাধাদানকারী বল বেশি সেটা চট করে আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে কে ভালো স্থিতিস্থাপক, রাবার নাকি ইস্পাত? অবশ্যই ইস্পাত। তাহলে